সাপোজ একজন ফ্রেন্ড, ওর বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা, ওর বাবা এবং ওর ভাইয়ের সাথে ঘটা ঘটনা। ওনারা ঢাকায় এসেছেন 20 বছরের মতো হবে, মানে এর আগে ওরা থাকতো হচ্ছে সিলেটে, এবং সেখান থেকে ওরা যখন চলে আসে একেবারে খুব বেশি দিন না, মানে 20 বছর যাবত তারা আছে, এবং নিজেদের বাড়ি হয়েছে প্রায় 7-8 বছর হলো। তার আগ পর্যন্ত তারা ভাড়া থাকতো, কিন্তু একদম প্রথমে যদি বলি, ফুল ফ্যামিলি সহ কিন্তু ওরা মুভ করেনি। ওর বড় ভাই আর বাবা তারা ঢাকায় এসেছিল ফার্স্ট, এবং এসেই আঙ্কেলের বিজনেসটা ছিল পুরান ঢাকা কেন্দ্রিক, মানে তার সব কিছু ওইখানেই ছিল। তো তিনি সেখানেই একটা বাসা ভাড়া নেন। আর পুরান ঢাকার বাড়িগুলো তো মানে এগুলো সম্পর্কে আমাদের সবারই মোটামুটি একটা ধারণা আছে, কেমন বাড়িগুলো দেখতে কেমন হয়, পুরনো অনেক, এবং তার মানে ভিতরে ডিজাইনগুলো কেমন হয় মোটামুটি আমরা সবাই জানি। তো তিনি যে বাসাটাতে তখন উঠেছিলেন সে বাসাটা ছিল 4 তলা, এবং মানে বিষয়টা তাদের কাছে অদ্ভুত লাগেনি, কিন্তু এখন তারা যখন বলে সেই ঘটনাগুলো তখন এভাবেই বলে যে বিষয়টা অদ্ভুত হলেও সত্যি, যে সে 4 তলা বাড়ির আপনি ঢুকতে, মানে বাড়ির দিকে যদি আপনি তাকান সোজা দাঁড়িয়ে, তাহলে হাতের ডান পাশটাই শুধু ভাড়া দেওয়া হয়, বা পাশটা একেবারেই ফাঁকা থাকে। মানে নিচতলা থেকে নিয়ে একেবারে 4 তলা পর্যন্ত বাড়ি বাম পাশের যতগুলো ফ্ল্যাট রয়েছে, মানে ওখানে হচ্ছে 2টা করে ইউনিট ছিল প্রত্যেকটা ফ্লোরে। তো ওই প্রত্যেকটা ফ্ল্যাট ফাঁকা থাকতো, ভাড়া দিত না। তো ওদের কাছে এতটা মানে এত কিছু চিন্তা করার সময় ছিল না, মোটামুটি বলতে গেলে রিজনেবল প্রাইসে তারা ভাড়া পেয়েছিল, উঠে যায়। তো ভাইয়া অ্যাজ ইউজুয়াল সেখানে ভাইয়া যখন ফার্স্ট আসে তো ভাইয়াকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়, এবং আঙ্কেলের ব্যবসা নিয়ে সবসময় ব্যস্ত ছিল। ভাইয়া তখন ক্লাস 9-এ পড়তো। তো চলছিল, ভালোই চলছিল, যেহেতু দুটো ছেলে মানুষ ভাইয়া ওরকমভাবে আসলে তারা কখনো অত কিছু নোটিস করেনি। প্রতি শুক্রবার হলে দেখা যেত যে আঙ্কেল ভাইয়াকে নিয়ে সিলেটে চলে যাচ্ছে, গিয়ে টাইম স্পেন্ড করে আসছে, আবার চলে আসছে, যখন হচ্ছে স্কুল খুলে যাচ্ছে তখন আবার চলে আসছে। তো এইভাবেই চলতে থাকে বেশ কয়েকদিন। যাওয়ার পর একদিন বিকেলবেলায় এরকম আঙ্কেল বাসায় আসতে একটু লেট করছিলেন। উনি বিজনেস করতেন, তো ছেলের সাথেই সকালবেলা বের হয়ে যেতেন, কিন্তু বিকেলবেলা উনি চলে আসতেন, আবার সন্ধ্যার পরে একটু বের হতেন উনি, আবার রাতে দেখা যেত 8টা-9টার মধ্যে তিনি বাসায় চলে আসতেন। কিন্তু সেদিন সামহাও কোনো একটা কারণে আঙ্কেলের আসতে দেরি হচ্ছিল বাসায়। তো ভাইয়া বাসায় আছে, খেলছিল, মানে এখনকার যুগের মতো তো আর না ভাইয়া, 20 বছর আগের কথা বলছি। তো তখন তো আর মানে এত ডিভাইস অ্যাভেলেবেল ছিল না। তখন আমরা কি করতাম, বাচ্চারা কি করতো, দেখা যেত যে তারা হয় মাঠে খেলছে বা তার সমবয়সী যারা আছে তাদের সাথে খেলছে। তো ও মানে এই ঘটনাটা বলছি, তারা যখন বাসাটা ভাড়া নেয় তার 3 মাস পরের ঘটনা। এই 3 মাসের মাঝে ভাইয়ার ফ্রেন্ড হয়েছে, কিন্তু সবাই স্কুল রিলেটেড, এলাকার মাঝে না। আর ওনার স্কুলটা ছিল এলাকার বাইরে, তো এলাকার মাঝে তার ওরকম কোনো ফ্রেন্ড হয়নি। তো সেদিন যেহেতু বিকেলবেলাটা তিনি ফ্রি ছিলেন, আঙ্কেলও বাসায় ছিলেন না, তো উনি বের হলেন। বের হয়ে ভাবছেন যে যাই একটু ছাদে যাই, এতদিন হলে বাসাটা এসেছি, কখনো ছাদে যাওয়া হয়নি। আরেকটা বিষয় ভাইয়া, সেটা হচ্ছে বাসাটাতে কখনো বাসাটা বাড়িওয়ালা ছিল না, সেখানে কেয়ারটেকার দিয়ে বাসাটা টেক কেয়ার করা হতো। তো ছাদে উঠতে গিয়ে দেখে যে ছাদের দরজাটা লাগানো, মানে ওখানে তালা লাগানো নেই, জাস্ট এমনি ছিটকিনি নিয়ে দিয়ে ওটা লক করে রাখা হয়েছে। তো খুলে সে অনেকক্ষণ ঘোরাঘুরি করলো ছাদে, কারণ ছাদটা দেখতে তার খুব ভালো লাগছিল। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাসাটা অনেকটা হচ্ছে পুরান ঢাকা, বলতে গিয়ে কি আমি কীভাবে বুঝাবো, এটাকে আমি পুরান ঢাকা বলবো না, ইসলামপুরের কাছাকাছি বলবো। বুড়িগঙ্গা দেখা যায়, মানে হচ্ছে নদীটা তখন দেখা যেত, ওদের ছাদ থেকে নদীটা দেখা যেত, এতটা কাছে ছিল বুড়িগঙ্গা। তো দেখতে ওর ভালো লাগছিল, ঘুরছিল, ওর সাথে একটা বল ছিল, বল দিয়ে এসে খেলছিল। খেলতে 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 হুট করে ও দেখলো ছাদে ওরই সমবয়সী একটা ছেলে উঠলো। তো স্বাভাবিকভাবে সমবয়সী তখনকার সময় একটা বাচ্চাকে দেখলে তো অবশ্যই কথা বলতে যাবে। তো কথা বলছিল, মানে পরিচয় হলো, একজন আরেকজনের সাথে কথাবার্তা বলছে, তারা তাদের নাম শেয়ার করছে, দেন হচ্ছে তাদের পরিচয় শেয়ার করছে একজন আরেকজনের সাথে। এরপর বাচ্চাটা জানতে চাইলো, মানে ভাইয়া জানতে চাইলো বেসিক্যালি যে সে কোথায় থাকে, এই বাসায় কীভাবে আসলো। বলছে আমি তো এই বাসায় 3 তলায় থাকি। বলছে তুমি 3 তলায় থাকো? হ্যাঁ আমি তো 3 তলায় থাকি। কোন পাশে? কেন আমি বাম পাশে থাকি। তো ভাইয়া মাত্র ক্লাস 9-এ পড়ে, ওনার এত কিছু মাথায় ছিল না, বা উনি আসলে ওরকম কখনো নোটিসও করে নাই যে পুরো বাড়িটাতে ওই বাম পাশের ইউনিটটা খালি ছিল। তো সে মনে করেছিল যেহেতু খালি ছিল হয়তো বা নতুন ভাড়াটিয়া এসেছে। ওকে ঠিক আছে, আমিও তো 3 তলায় থাকি কিন্তু ডান পাশে। আচ্ছা ঠিক আছে।
তো এভাবে ওই দিন বলতে গেলে সন্ধ্যা পর্যন্ত ভাইয়া ছাদেই ছিল, ছেলেটার সাথে কথাবার্তা বললো, এরপর বললো যে আগামীকাল আবার আমি বিকালে আসবো ছাদে, তুমি এসো। ঠিক আছে, ভাইয়া কথা বলে চলে আসলো বাসায়। মাগরিবের পর আঙ্কেল বাসায় চলে আসে। ভাইয়া মানে সামহাও এটা খুবই একটা ন্যাচারাল বিষয়, কিন্তু ভাই যে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে, একটা সমবয়সী একটা বাচ্চার সাথে আমার দেখা হয়েছে, কথাবার্তা বলেছে, এটা আবার প্যারেন্টসের সাথে শেয়ার করা অতটা তো কখনো ওরকমভাবে হয় না অ্যাকচুয়ালি, বা ভাইয়াও আসলে শেয়ার করেনি। পরের দিনও গেল, সে একইভাবে ছেলেটাকে সে দেখলো, তাদের মাঝে আবারও কথোপকথন হচ্ছে, তাদের মাঝে ফ্রেন্ডশিপ হলো, তারা খেলছে, তারা তাদের কথা শেয়ার করছে, কিন্তু সামহাও একটা জায়গায় লিঙ্ক আপ হচ্ছে না। সেটা হচ্ছে ভাইয়া যখন ওই ছেলেটাকে জিজ্ঞেস করলো যে তোমার স্কুল কোনটা, ছেলেটা এমন একটা স্কুলের নাম বললো যেটা ওই মুহূর্তে ভাইয়া শুনেনি যে ওটা হতে পারে বা ওটা আদৌ আছে। এরপর বলো তুমি কোন ক্লাসে পড়ো, সেটা আবার বললো যে আমি ক্লাস 9-এ পড়ি। তুমি 9-এ পড়ো? হ্যাঁ। কোন সাবজেক্ট নিয়ে? আমি সায়েন্স নিয়ে পড়ি। ভাইয়া বলো ওকে ফাইন, আমিও তো সায়েন্সের স্টুডেন্ট। সবই ঠিক আছে, কিন্তু সামহাও কিছু কিছু জায়গায় একটু মনে হচ্ছে যে কিছু একটা সমস্যা। যেমন ছেলেটাকে যখন জিজ্ঞেস করা হলো তোমার বাবা মা কোথায়, ও সবসময় অ্যাভয়েড করে যেত, ও এই প্রশ্ন উত্তরটা সবসময় অ্যাভয়েড করে যেত, যে বাম পাশে আমার এই ফ্ল্যাটের পাশে ফ্ল্যাটে তুমি আছো, কিন্তু কোনো সাউন্ড নাই ওখানে, কাউকে আমি দেখতে পাচ্ছি না কেন, আজকে আমি তো ভেবেছিলাম নতুন তোমরা এসেছো, কেউ না কেউ থাকবে। ও সবসময় একটু অ্যাভয়েড করে যেত, বলতো যে না আছে সবাই, আমার ফ্যামিলি অনেক ছোট, আমরা অলরেডি গুছিয়ে নিয়েছি, সব কিছু খুব সুন্দরভাবে গুছানো আছে, আমি তোমাকে নিয়ে যাবো একদিন বাসায়, এভাবে বলে বলে অ্যাভয়েড করে যেত। ঠিক আছে, গেল। এরকম করতে করতে প্রায় 4-5 দিন পর আঙ্কেল খেয়াল করলেন যে প্রতিদিন বিকেল বেলায় ভাইয়া ছাদে যায়। তো একদিন হুট করে আঙ্কেল বললো চল আজকে আমিও যাবো তোর সাথে ছাদে। হ্যাঁ বাবা চলো, আমি তোমার কাছে আমার ফ্রেন্ডের সাথে পরিচয় করায় দিব। তখন আঙ্কেল বলছে যে ফ্রেন্ড মানে তুমি এখানে কোথায় ফ্রেন্ড পেলে? বলছে যে না আমাদের পাশের ফ্ল্যাটে তো নতুন ভাড়াটিয়া এসেছে, তার ছেলেটাও ক্লাস 9-এ পড়ে, আমার সমবয়সী, তো তার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছে। আচ্ছা ঠিক আছে চলো যাই। তো সেদিন আঙ্কেল প্রায় মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত ছিল ছাদে, কিন্তু ছেলেটা আর ওঠেনি। ওই যে পাশের ফ্ল্যাটে যে নতুন ছেলেটা আসার কথা এসেছিল, সে ছেলেটা আসলে ওঠেনি, একেবারেই না। অনেকক্ষণ ওয়েট করে চলে যায়। তো চলে যাওয়ার পর আঙ্কেল বলে আচ্ছা একটা কাজ করো, নতুন যেহেতু ভাড়াটি এসেছে চলো আমরা একটু নক করে দেখি, পরিচিত হওয়া যাক তাদের সাথে। তো ছাদ থেকে নেমে এসে সন্ধ্যার দিকে তারা যখন নক করতে যাবে পাশের ফ্ল্যাটে, গিয়ে দেখলো সেখানে তালা ঝুলানো। তো তারা ভেবেছে হয়তো বা নতুন ভাড়াটিয়া এসেছে, হয়তো কোথাও বাইরে গিয়েছে তারা। ঠিক আছে, পরের দিনও আঙ্কেল তার ছেলের সাথে ছাদে উঠলো, সেম একই ঘটনা, ছেলেটা আসেনি। তারপরে কিছুদিন পর মানে এই জিনিসটা না তার খুব নর্মালভাবে নিচ্ছে, মানে সামহাও তারা প্রত্যেকটা ঘটনাকে এক্সপ্লেইন করছে যে না ঠিক আছে এটা হতে পারে, এটা এমন না, এটা ওরকম হতে পারে, এরকম অস্বাভাবিক কিছু না। আসলে অস্বাভাবিক তখনও কোনো কিছু ঘটেনি। এরপর কিছুদিন পর মাঝখানে ভাইয়ার এক্সাম থাকার কারণে সে ছাদে উঠেনি, পড়াশোনা নিয়ে আসলে ব্যস্ত ছিল। কিছুদিন পর সে আবারও ছাদে উঠলো। ভাইয়া উঠে যেটা দেখলো যে ছেলেটা অনেক আগে থেকেই বসে আছে, এবং মানে এই প্রথমবারের মতো ভাইয়া যেটা নোটিস করলো, ছেলেটা প্রতিদিন একই শার্ট পরে আসে। প্রত্যেকটা দিন সে একটা ধূসর রঙের একটা শার্ট পরছে, মানে এটা কীভাবে বলবো, অ্যাশ কালার টাইপ, কিন্তু একে তো সেটা অ্যাশটাকে আমি কীভাবে বলবো ভাই, এটা তো একটা ফেডেড রং, রাইট? তার উপরে ওটা দেখে মনে হচ্ছে কি এটা অনেক পুরনো একটা শার্ট, বাট খুব নিট অ্যান্ড ক্লিন, খুবই পুরনো বাট নিট অ্যান্ড ক্লিন একটা শার্ট সে পরা। এবং এই শার্টটাই সে প্রথম যেদিন ওদের পরিচয় হয় সেদিন থেকেই পরছে, এই একই শার্ট সে পরছে। তো ভাইয়া সেদিন গিয়ে বললো কী ব্যাপার, একটু রাগ নিয়ে বললো যে তুমি এতদিন কোথায় ছিলে, আমার বাবা তোমার সাথে পরিচিত হওয়ার জন্য এসেছিল, 2 দিন আমি তোমাকে খুঁজছি, পাইলাম না, তোমাদের বাসায় তালা ঝুলানো দেখলাম, তোমরা কোথায় থাকো, মানে তোমাদের বাসায় কাউকে পাওয়া যায় না কেন, তুমি কোথায় ছিলে? তো ছেলেটা বললো যে আমি তো এসেছিলাম, কিন্তু তোমার বাবাকে দেখে আমি চলে গেছি। বললো কেন? বললো যে না হয়তো বা সে আমার সাথে তোমার মেশাটা মানে ভালো চোখে দেখতো না। মানে ভাইয়া খুব অবাক, যেটা কী ধরনের কথা, ভালো চোখে দেখবে না মানে কেন, হয়েছেটা কি? বলো না অন্য কোনো একদিন বলবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, অন্য কোনো দিন বলবে। তো তারা আবার নর্মালি তাদের খেলাধুলা করলো, আড্ডা দিল, কিছুক্ষণ নিচে নেমে আসলো। এবার শুরু হলো রাতের গল্প। এতদিন অলরেডি বলতে গেলে 3.5 মাস হয়ে গেছে তারা এই বাসাটাতে আছে। প্রত্যেকটা দিন রাতে 3 তলার বাম পাশের সে ফ্ল্যাটটা থেকে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসতো, কিছু পড়ছে, কিছু ভাঙছে, কিছুর সাথে কিছু বাড়ি খাচ্ছে। কখনো কখনো মনে হতো কি কোনো রড যদি একটার সাথে আরেকটা বাড়ি খায় যেরকম সাউন্ড হয় এরকম সাউন্ড হচ্ছে।
কখনো কখনো দেখা যাচ্ছে যে হাঁড়ি পাতিল ছুটছে প্রচণ্ড জোরে, এ পাশ থেকে সে পাশে ছুটছে, এরকম কোনো সাউন্ড হচ্ছে। মাটির কলসি যদি হচ্ছে উঁচু থেকে ফেলে দেওয়া হয়, ভেঙে পড়ে যায়, সেটা যে সাউন্ড, এরকম সাউন্ড হচ্ছে, প্রচণ্ড সাউন্ড। 1 দিন 2 দিন 3 দিনের দিন আঙ্কেল গিয়ে কেয়ারটেকারকে বললো যে এভাবে তো ভাই চলে না, রাতে যে একটু ঘুমাবো, সারাদিন কাজ করে এসে তেমনটা হচ্ছে না, তুমি কাকে ভাড়া দিছো? তো কেয়ারটেকার বলতেছে কাকে ভাড়া দিচ্ছি মানে কোথায়? তো কেন, আমাদের পাশের ফ্ল্যাটে। কেয়ারটেকার একেবারে আকাশ থেকে পড়লো যে না, আমি তো আপনাদের পাশের ফ্ল্যাটে কাউকে ভাড়া দিইনি। না, তুমি যদি ভাড়া নাই দাও তাহলে সেখানে ভাড়াটিয়া আসলো কোথা থেকে? একটা ছেলেও আছে তাদের, আমার ছেলের বয়সী, তারা একসাথে খেলাধুলা করে বিকালবেলায়। আমি যদিও বা তাদেরকে দেখিনি, কিন্তু প্রত্যেকটা দিন রাত হলে এরকম উচ্চ শব্দে তারা ঘরে ভাঙচুর করে, যদিও বা ঝগড়ার আওয়াজ নেই কিন্তু ভাঙচুর করে। কিন্তু কেন হচ্ছে? তুমি তো তাদের সাথে অ্যাটলিস্ট কথা বলতে পারো। আমি 2 দিন গিয়েছিলাম, 2 দিনই তাদের বাসায় আমি তালা পেয়েছি। এই কথাটা যখন ভাইয়া বলে তখন রীতিমতো হচ্ছে কেয়ারটেকারের মুখ ফ্যাকাশে হয়ে যায়। কেয়ারটেকারের ভাষ্য মতে যে আপনি কি সত্যি বলতেছেন আপনার ছেলে ওই ছেলেকে দেখছে? কিন্তু মানে আঙ্কেলের কথা হচ্ছে হ্যাঁ রে ভাই দেখছে, আমার ছেলে প্রতিদিন তার সাথে আড্ডা দেয়। কেয়ারটেকার কিছু না বলে শুধু একটুকু কথা বললো, চাচা আপনার ছেলেটা যেন আজকের পর থেকে আর কখনো বিকালে ছাদে না যায়। তো কেন, কী আসো কী বিষয়, ওই মুহূর্তে আর কিছুই আঙ্কেল তাকে জিজ্ঞেস করেনি, কারণ তার একটা জরুরি কাজ ছিল, সে জাস্ট এই কথাগুলো শেয়ার করেই সে বের হয়ে যায়। এবং কেয়ারটেকার ওই মুহূর্তে সাথে সাথে ছাদে চলে যায় এবং গিয়ে ছাদটা সে লক করে দেয়, মানে যাতে করে আর কেউ ছাদে না যেতে পারে। এরপর সেদিন পার হয়ে গেল, তার পরের দিনও পার হয়ে গেল। ছেলেটা ছাদে যাওয়ার জন্য অনেক ট্রাই করছে, ভাইয়া না কোনোভাবেই ভাইয়া ছাদে যেতে পারছে না। কেয়ারটেকারকে বারবার করে রিকোয়েস্ট করতেছে, আঙ্কেল প্লিজ গেটটা খুলে দেন, আমি একটু ছাদে যাবো। মানে কেয়ারটেকারের একই কথা, বাবা তোমার খেলতে ইচ্ছে হলে তুমি মাঠে গিয়ে খেলো, কারণ তখন বাসাটার সামনে বিশাল বড় একটা মাঠ ছিল, ওখানে অন্য অন্য ছেলেরা এসেও খেলতো। বলতো যে তুমি মাঠে গিয়ে খেলো বাবা, প্লিজ তুমি মাঠে গিয়ে খেলো, ছাদে যাওয়ার কিছু নাই, ছাদটা আমার খোলা, আমার কোনো রেলিং দেওয়া নাই ছাদে, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, তুমি ছাদে গিয়ে খেলো। সব কিছু শেষে যেটা হলো, মানে এখন যে পার্টটাতে আমরা আসবো সেটা হচ্ছে কি, একদম প্রত্যেকটা ঘটনাগুলো হয় কি একটার সাথে একটা লিঙ্ক আপ থাকে। এই ঘটনাটা না একটু ছাড়া ছাড়া টাইপ, মানে কেউ কারোর সাথে সেভাবে এটা কি বলে, মানে একটা গল্প, মানে ছাড়া ছাড়া গল্প। যে ছাদের ছেলেটা গেল, তাদের বাসায় সেই সাউন্ড, ওটাও গেল। কেয়ারটেকারের হচ্ছে মানে গল্পটা শোনার পর বা ঘটনাটা শোনার পর কেয়ারটেকারের মুখটা একেবারে হচ্ছে ফ্যাকাশে হয়ে গেল, এটাও গেল। কিন্তু এক্স্যাক্ট হয় না ভাইয়া যে পর পর একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, মানুষরা ফিল করছে যে হ্যাঁ এখানে প্যারানর্মাল কোনো কিছু ঘটছে। এমন কিছুই না, এত কিছুর মাঝে এমন কিছুই হয়নি। কিন্তু একটা দিন রাতে সন্ধ্যার পর ওই 4তলা বাড়ির পুরো ডান পাশে কোনো ভাড়াটিয়া সে রাতে ঘুমাতে পারে নাই, একদমই ঘুমাতে পারে নাই। কারণটা হচ্ছে পরের দিন যখন কেয়ারটেকারকে সবাই এসে ধরে যে কি সমস্যা ছিল ওই ফ্ল্যাটটাতে, যে এত জোরে জোরে সাউন্ড হয়েছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে বারবার করে হচ্ছে ওনারা সবাই ওই ফার্স্ট টাইম ওই একটা রাতেই তারা সবাই শুনতে পাচ্ছিল যে ওই রুমটাতে প্রায় 6-7 জনের মতো মানুষ আছে এবং কাউকে তারা মারছে, মানে শুধু কাউকে না, ওখানে একই সাথে একটা মহিলার চিৎকার শোনা যাচ্ছে, একই সাথে একটা ছেলের চিৎকার শোনা যাচ্ছে, একই সাথে একটা লোকেরও চিৎকার শোনা যাচ্ছে, বারবার করে বলতেছে বাঁচাও। এখন সবাই গিয়ে যখন হচ্ছে বাম পাশের ওই ফ্ল্যাটটা বারবার করে নক করছিল, কেউ খুলছিল না, কিন্তু ওই পাশ থেকে প্রচণ্ড শব্দ হচ্ছিল এবং অনেকে ভাঙারও চেষ্টা করছে। কিন্তু এই যে রাতে এতগুলো ঘটনা ঘটতেছে, বারবার করে ভাড়াটিয়ারা হচ্ছে কেয়ারটেকারকে ডাকছিল, কেয়ারটেকার একটা বারের জন্য আসে নাই। ইভেন হচ্ছে সেদিন গিয়ে তারা খেয়াল করলো যে এত ঘটনার মাঝে কেয়ারটেকার কখনো ভাই সন্ধ্যার পরে তার রুম থেকে বের হতো না। ফার্স্ট টাইম প্রত্যেকটা ভাড়াটিয়া ফিল করলো যে কেয়ারটেকার কখনোই সন্ধ্যার পরে তার রুম থেকে বের হতো না, এবং রাতে যত ঝড় তুফান হোক না কেন, মানে সে কখনো তার ঘর থেকে সে বের হবে না, মানে বের হবেই না। ইভেন কেউ নক করলো সে কোনো উত্তর দিত না। তখন কেয়ারটেকার ফার্স্ট টাইম বলে যে আজকে যেই ঘটনার মুখোমুখি হয়েছেন আপনারা, এই ঘটনাটার ওই দিন ছিল ওই ঘটনাটার 32 বছর কি 33 বছর। কি হয়েছে, মানে ওই বাড়িটা এতটাই পুরাতন ছিল ভাইয়া, পুরান ঢাকার। তো সে বলছে যে এই বাসাটা যখন প্রথম করা হয়, বাসার মালিকের একটা ছেলে এবং তার মাত্র 4 বছরের একটা মেয়ে, এই ছিল তাদের চারজনের ফ্যামিলি। 3 তলার ওই বাপাশের ফ্ল্যাটটাতে তারা ছিল।
তখন আশেপাশে খুব একটা বেশি ভাইয়া ছিল না, বাড়িঘর ছিল না। যখন ওই পুরান ঢাকার ওই বাড়িটা করা হয় তখন আশেপাশে খুব একটা বাড়ি ছিল না, এবং তাদের আর্থিক অবস্থা মানে বাড়ি মালিকের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল। বাড়ি মালিক আর বাড়ি মালিকের একটা ভাই ছিল যে অবিবাহিত ছিল, এবং বাড়ি মালিকের বড় ছিলেন, তিনি বড় ভাই ছিলেন। কোনো একদিন রাতে সন্ধ্যার পর তাদের মাঝে আগের থেকেই সম্পদ নিয়ে একটু দ্বন্দ্ব ছিল, কিন্তু সেদিনের দ্বন্দ্বের মাত্রাটা এতটাই মানে চরম আকার ধারণ করে যে বাড়ি মালিকের মানে বাড়িওয়ালার বড় ভাই তিনি বাসা থেকে বের হয়ে যান। তো বাড়িওয়ালা মনে করে আচ্ছা ঠিক আছে, গিয়েছে রাগ করে গিয়েছে, চলে আসবে। কিন্তু তিনি যখন ফিরে আসেন তার সাথে তিনি আরও 3 জনকে নিয়ে আসেন, এবং যাদের হাতে খুব ধারালো অস্ত্র ছিল। এবং ওই রাতে উনি প্ল্যানই করেন যে উনি ওনার ভাইয়ের পুরো ফ্যামিলিটাকে মেরে ফেলবেন। এবং তিনি ঢুকে এবং ঢুকার পরে ধারালো অস্ত্র ছিল, সাথে ছিল রড। ওই যে বারবার করে বলছিল না যে রডের শব্দ পাচ্ছিল ভাই, ওইটা ওই সময়ে খুবই নাকি চাঞ্চল্যকর একটা ঘটনা ছিল। কারণ হচ্ছে এমন বিভৎসভাবে 4 জনকে হত্যা করা হয় ভাইয়া। ছোট যে মেয়েটা ছিল, বাচ্চা মেয়েটাকে পাওয়া যায় বাড়ির ছাদে একটা টাঙ্কির মতো করে রাখে, মানে এটাকে হাউস বলে, অনেকটা হাউসের মতো করে রেখেছিল যেখানে পানি রেখেছিল তারা। সেই পানির ভেতরে তার বাচ্চাটাকে চুবিয়ে মারা হয়, এবং তার পাশেই ছিল ভাইয়ের লাশটা। কারণ ভাইটা বাচ্চাটাকে বাঁচাতে গিয়েছিল, কিন্তু সামহাও উনি আর ওকে বাঁচাতে পারেনি। তখন ওই ছেলেটা ক্লাস 9-এ পড়তো, এবং ওর গায়ে ছিল সেই টি শার্টটা। ছেলেটাকে মারা হয়েছিল ভাইয়া পানির কলসি আছে না, প্রথমে কলসি দিয়ে ওকে বাড়ি দেওয়া হয় ওর মাথায়। মানে কলসিটা পানি ছিল, ভারী হয়েছিল, কলসিটা ভেঙে যায়। এরপর হচ্ছে ওকে ধারালো অস্ত্র দিয়ে ওকে হচ্ছে মানে রীতিমতো জখম করে তারপরে হচ্ছে মারা হয়। খুবই বিভৎস ছিল। এদিকে ঘরের মাঝে ওর মা নিজেকে মানে বাড়িওয়ালার যিনি ওয়াইফ ছিলেন তিনি নিজেকে সেভ করার জন্য ঘরে যত হাঁড়ি পাতিল ছিল সব বারবার ছুঁড়ে মারছিলেন। ওই যে সবাই বলছিল না যে হাঁড়ি পাতিল ছোড়ার শব্দ পেত, সেই সাউন্ডটা চিৎকার করছিল, কিন্তু আশেপাশে কাউকেই তিনি তখন পাননি, কারণ ওই বাড়ির আশেপাশে আসলেই তখন তেমন কেউ ছিল না। তাকেও মেরে ফেলা হয় এবং তার হাজব্যান্ডকেও মেরে ফেলা হয়, মানে বাড়ির মালিককেও আসলে মেরে ফেলা হয়। একই রাতে 4টা মানুষকে মেরে ফেলে, এবং ওই যে ওনার বড় ভাই যেটা থাকে মানে যিনি বেসিক্যালি মূল হোতা, ওই রাতেও উনি বাংলাদেশ ছেড়ে চলে যান। মানে তার প্ল্যানই থাকে, এবং ওনাদের আসলে আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, এবং এখন যেহেতু তার সম্পত্তির আর কোনো ভাগ বাটোয়ারের কোনো কেউই নেই, সো উনি প্ল্যানিংই করে রেখেছিলেন যে উনি এই কাজটা করবেন এবং উনি বাংলাদেশ ছেড়ে চলে যাবেন। ওই যে 4টা লাশ ছিল ভাইয়া, 4টা লাশ নাকি প্রায় 5 থেকে 6 দিন পর প্রতিবেশীরা, মানে প্রতিবেশী বলতে গিয়ে কি অনেকটা দূরে তখন একটা মানে ছোট্ট একটা টিন না, এটা কি বলবো, ওখানে একটা গোয়াল ঘরের মতো ছিল। তো গোয়াল ঘরের যিনি মালিক ছিলেন তিনি আসেন, তিনি প্রায় এসে হচ্ছে ওদের খোঁজ খবর নিতেন। তো একদিন এরকম এসে দেখতেছে, কয়েকদিন সে খেয়াল করলো বাড়ির ভেতরে কোনো মানুষের আনাগোনা নেই, বা একটা বাড়িতে যদি বিশাল বড় বাড়ি হোক সেখানে যদি 2 জন মানুষও থাকে মাস্ট বি সেটা দেখলে বোঝা যায়। কিন্তু তিনি খেয়াল করলেন যে না, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। রাত হলে সন্ধ্যার পর থেকে লাইট জ্বলছে, সারা রাত সেই লাইট জ্বলেই যাচ্ছে, মানে দরজা জানলা সব খোলা, কোনো কিছু কেউ বন্ধ করছে না, কি সমস্যা। এরপর যখন 1-2 করে এই কান সে কান করে সবার কানে খবরটা গেল, অনেকে জড়ো হয়ে সে বাড়িতে গেল, এবং বাড়িতে ঢুকে মানে ঢোকার মতো অবস্থা ছিল না ভাইয়া, কারণ 4টা লাশ পচে তখন চারিদিকে গন্ধ ছড়ানো শুরু হয়ে গেছিলো। তো ঢুকে তারা তখন দেখে যে এই অবস্থায়, এমন মানে বিভৎস একটা অবস্থা। এরপরে হচ্ছে তাদেরকে দাফন করা হয় কোথায়, সে বাড়ির ঠিক পাশেই তাদেরকে দাফন করা হয়। আজ পর্যন্ত সেই কবরগুলো, সেই 4টা কবর সেখানে এখনও আছে। কিন্তু ওই যে বাড়ি মানে ওই সাইডটা, স্পেশালি বাম সাইডটা ওই বাড়ির আজ পর্যন্ত কেউ ভাইয়া থাকতে পারে নাই, আজ পর্যন্ত না। ইভেন ওই বাড়ির যিনি মালিক এখন পর্যন্ত তিনি বেঁচে আছেন, কিন্তু মানে অবাক করা বিষয় হচ্ছে যে সে সবসময় কেয়ারটেকার দিয়ে ওই বাড়িটা হচ্ছে দেখভাল করতেন। এবং এখানেও একটা বিষয় আছে, কেয়ারটেকাররা বংশ পরম্পরায় এই বাড়িটাকে মানে তার টেক কেয়ার করছে। সেই সময় যিনি ছিলেন দারোয়ান, তার ছেলে আজকে এই বাড়িতে আছে, এবং এরপরে উনিও বলছেন যে এরপরে ওনার বংশে যিনি থাকবেন তিনি এই বাড়িটা টেক কেয়ার করবেন, অন্য কারো হাতে এই বাড়িটা যাবে না। তো তারা আসলে মূল ঘটনাটা জানতো। সো এই ছিল ভাইয়া ঘটনা, এবং এরপরে আঙ্কেল এবং ভাইয়া ওই বাসা ছেড়ে চলে যায় তারা, কারণ এ ধরনের ঘটনার সাথে আসলে থাকাটা এটা আসলে একটু ডিফিকাল্ট। এবং আজকের দিনের কথা যদি বলি, 2022-এ এসে এখন পর্যন্ত নাকি ওই বাড়িটা ওভাবেই রয়ে গেছে। যদিও ওটা বাড়িটা অনেক পুরাতন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বাড়িটা ওরকম আছে। এবং অনেকেই বলেন
প্রায় রাতে নাকি মানে প্রায় রাতে একটা ছেলেকে ওই বাড়ির ছাদে সেই হাউসটার পাশে বসে থাকতে দেখা যায়। এটা ছিল ভাই আমার প্রথম গল্প।